আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা গত ক্লাসে তোমাদের সমন্বয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা কিছু সমন্বয় নিয়ে আমাদের ক্লাসটি সাজিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রয়োজনীয় কাগজ কলম ক্যালকুলেটর সামনে নিয়ে বসে পড়ো। আসো আমরা ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, আমাদের সমন্বয় গত ক্লাসে 6টা সমন্বয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও কিছু সমন্বয় নিয়ে আলোচনা করব। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য 31 ডিসেম্বর তারিখে মূল্যায়ন করা হয়েছে 1,50,000 টাকা। এর মধ্যে 10,000 টাকা মূল্যের অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। আমরা ধরে নিচ্ছি রেওয়া মিলে মণিহারি আছে 18,000 টাকা। তাহলে আমাদের বিশদ আয় বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী সমাপনী মজুত পণ্য 31 ডিসেম্বর তারিখে মূল্যায়ন করা হয়েছে 1,50,000 টাকা। এর মধ্যে 10,000 টাকা মূল্যের অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। রেওয়া মিলে মণিহারি দেওয়া আছে 18,000 টাকা। তাহলে আমাদের এই সমন্বয়ের ভিত্তিতে বিশদ আয় বিবরণীতে এবং আর্থিক অবস্থা বিবরণীতে কীভাবে আসবে, আমরা কীভাবে কাজটি করব। আমাদের সমাপনী মজুত পণ্য আসবে কিসে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় কি হবে? সমাপনী মজুত পণ্য 1,50,000 টাকা। এর মধ্যে 10,000 টাকা মূল্যের অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। এই 1,50,000 টাকার মধ্যে কি আছে? 10,000 টাকা অব্যবহৃত মণিহারি, যে মণিহারিটা ব্যবহার হয়নি সেটা এটার ভিতর অন্তর্ভুক্ত রয়ে গেছে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এটা মাইনাস করতে হবে। মাইনাস অব্যবহৃত মণিহারি হচ্ছে 10,000 টাকা। এই হচ্ছে আমাদের 1,40,000 টাকা সমাপনী মজুত পণ্য। তারপর বিশদ আয় বিবরণীতে আরেকটি অংশ যখন আমরা নিট মুনাফা নির্ণয় করব, তখন পরিচালন ব্যয়ের সাথে এটা পরিচালন ব্যয় হিসেবে সে মণিহারি রেওয়া মিলে মণিহারি দেওয়া আছে কত টাকা? 18,000 টাকা। মাইনাস
অব্যবহৃত মণিহারি, এই মণিহারিটা কি হয়নি, ব্যবহার হয়নি। অব্যবহৃত মণিহারি 10,000 টাকা। আমরা হিসাবকাল কি করছি, 1 বছর ধরে করি, তার মানে এই বছরে মণিহারি বাবদ খরচ হয়েছে 8,000 টাকা। মণিহারি ক্রয় করা হয়েছিল 18,000 টাকা, কিন্তু 10,000 টাকা মণিহারি কি রয়ে গেছে, অব্যবহৃত রয়ে গেছে, অর্থাৎ ব্যবহার হয়নি। তার মানে আমাদের মণিহারি বাবদ এই বছর খরচ হয়েছে 8,000 টাকা। আর্থিক অবস্থা বিবরণীতে কি হিসাবে আসবে, চলতি সম্পদ হিসেবে আসবে। চলতি সম্পদ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য 1,50,000 টাকা মাইনাস অব্যবহৃত মণিহারি 10,000 টাকা, 1,40,000 টাকা। তারপর আলাদা হিসাবে আবার অব্যবহৃত মণিহারি হিসেবে আসবে 10,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে জায়গা নাই দেখে আমি এভাবেই দিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে 1,40,000 টাকা এই পাশে আসতো, ঠিক তেমনি এখানে 1,40,000 টাকা এখানে আরেকটা ঘরে আসতো। যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, এই জন্য আমি একটা দাগ দিয়ে বুঝিয়ে দিলাম যে সমাপনী মজুত পণ্যের মূল্যই পরিমাণ হচ্ছে 1,40,000 টাকা, অব্যবহৃত মণিহারি হচ্ছে 10,000 টাকা। তার মানে এরকম সমন্বয় থাকলে আমাদের এই পোস্টিংটা হবে 4 বার। আমরা সাধারণত জানি রেওয়া মিলে সমন্বয়ের পোস্টিং হবে 2 বার, কিন্তু এরকম কিছু পোস্টিং আছে যেগুলো 4 বার আসে। তাহলে আমাদের এরকম সমন্বয় থাকলে এটি কয়বার লিপিবদ্ধ হলো, 4 বার লিপিবদ্ধ হলো। তার পরবর্তী সমন্বয়, আমরা সমন্বয়গুলো নিয়ে আলোচনা করছি, তাহলে পরবর্তীতে আমাদের অঙ্ক করতে সহজ হবে। সমন্বয়ের সম্পর্কে ধারণা থাকলে তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে সহজ হবে এবং নির্ভুল হবে। বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। আমাদের 2 নম্বর সমন্বয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 1,500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা এবং মণিহারি 5,000 টাকা। খেয়াল করো, আমাদের 2 নম্বর সমন্বয়টি প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 1,500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা এবং মণিহারি 5,000 টাকা দেওয়া আছে, আমরা এটা ধরে নিলাম। তাহলে এই ক্ষেত্রে কি হবে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 1,500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের
বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় প্রারম্ভিক মজুত পণ্য আমাদের মূল্যায়ন করতে হয়। তাহলে এই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের মিলে দেওয়া আছে 25,000 টাকা। এই 1,500 টাকা মণিহারি অব্যবহৃত অবস্থায় রয়েছিল। গত বছরে যেটা অব্যবহৃত ছিল, এটা এই চলতি বছরে কি হয়েছে, প্রারম্ভিক মণিহারি এটা ভুলক্রমে কি করা হয়েছিল, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই মণিহারিটা কি করতে হবে, এখন মাইনাস করতে হবে। তাহলে মাইনাস মণিহারি 1,500 টাকা প্রারম্ভিক মজুত পণ্য হবে তাহলে কত, 23,500 টাকা। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মণিহারি। প্রারম্ভিক দেখো রেওয়া মিলে মণিহারি বলা হচ্ছে 5,000 টাকা, তার মানে এটা নতুন করা হয়েছে মণিহারি বাবদ খরচ। তাহলে আমাদের বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় হিসাবে কি হবে, এখানে মণিহারি বাবদ আসবে, প্রথমত আমরা প্রারম্ভিক মণিহারি লিখব। প্রারম্ভিক মণিহারি হচ্ছে আমাদের 1,500 টাকা, যেটি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত রয়েছিল। এখন মণিহারির সাথে কি হবে, মণিহারির পরিমাণটা বেড়ে যাবে। তাহলে প্রারম্ভিক মণিহারি 1,500 যোগ নতুন যে মণিহারিটা রেওয়া মিলে আছে যোগ মণিহারি হচ্ছে 5,000 টাকা, এই হচ্ছে আমাদের 6,500 টাকা মণিহারি। তাহলে আমাদের সমন্বয়টি কি ছিল, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 1,500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত রয়েছে। রেওয়া মিলে প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা এবং মণিহারি 5,000 টাকা। বিশদ আয় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে কি আমাদের প্রারম্ভিক মজুত পণ্য মূল্যায়ন করতে হয়। প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে 25,000 টাকা দেওয়া আছে। যেহেতু প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত রয়েছিল, তাহলে মণিহারিটা কি করব আমরা, 1,500 টাকা মাইনাস করে, তাহলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের মূল্যায়ন হবে কত, 23,500 টাকা। প্রারম্ভিক মণিহারিটা ভুলবশত প্রারম্ভিক মজুত পণ্যের সাথে অন্তর্ভুক্ত ছিল, তাহলে আমরা আসলে মণিহারি বাবদ কত আমরা পাবো, প্রারম্ভিক মণিহারি হচ্ছে 1,500 টাকা যোগ মণিহারি ক্রয় যেটা 5,000 টাকা, এই হচ্ছে 6,500 টাকা। চলো আমরা পরবর্তী সমন্বয়ে যাই। তিন নম্বর সমন্বয়ে আমাদের মণিহারি ক্রয় 2,500 টাকা যা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমরা ধরে নিচ্ছি রেওয়া মিলে মণিহারি 6,000 টাকা ও সাধারণ খরচ 5,000 টাকা। তাহলে বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, আমাদের সাধারণ খরচ কত দেওয়া আছে, 5,000 টাকা রেওয়া মিলে। সাধারণ খরচ
রেওয়া মিলে দেওয়া আছে কত? 5,000 টাকা। তো মণিহারি ক্রয় 2,500 টাকা, যা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই 5,000 টাকার মধ্যে 2,500 টাকা কি রয়েছে? মণিহারি ক্রয়টা ভুলবশত অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে এখানে আসলে 5,000 টাকা সাধারণ খরচ না, এটির মধ্যে 2,500 টাকা মণিহারি ক্রয় আছে। আমাদের কি করতে হবে তাহলে? মাইনাস করতে হবে। মাইনাস মণিহারি ক্রয় 2,500 টাকা, সাধারণ খরচ বাবদ তাহলে কত হবে? সাধারণ খরচের প্রকৃত খরচ হচ্ছে তাহলে কত? 2,500 টাকা। ঠিক একইভাবে আমাদের রেওয়া মিলে মণিহারি দেওয়া আছে, মণিহারি দেওয়া আছে 6,000 টাকা। মণিহারি ক্রয় করা হয়েছিল 2,500 টাকা, সেটা মণিহারির সাথে অন্তর্ভুক্ত না হয়ে সাধারণ খরচের সাথে অন্তর্ভুক্ত হয়েছিল। এখন এই 2,500 টাকা মণিহারির সাথে কি হবে? অন্তর্ভুক্ত হবে। যোগ মণিহারি ক্রয় 2,500 টাকা, তার মণিহারি বাবদ এই বছর খরচ কত? 8,500 টাকা। আমি আবার বলছি, মণিহারি ক্রয় 2,500 টাকা, যা সাধারণ খরচের মধ্যে অন্তর্ভুক্ত আছে। রেওয়া মিলে মণিহারি বাবদ দেওয়া আছে 6,000 টাকা এবং সাধারণ খরচ 5,000 টাকা। তাহলে সাধারণ খরচ 5,000 টাকা, মণিহারি ক্রয় করা হয়েছিল সেটা এটার 5,000 ভিতর কী ছিল? আমাদের অন্তর্ভুক্ত রয়েছিল। মাইনাস করলে তাহলে আমাদের সাধারণ খরচ বাবদ কি হবে? 2,500 টাকা। মণিহারি 6,000 টাকা, তাহলে এই 2,500 টাকা সাধারণ খরচের ভিতর অন্তর্ভুক্ত ছিল, এটা কিসে আসবে এখন? মণিহারির সাথে অন্তর্ভুক্ত হবে। যোগ মণিহারি ক্রয় 2,500, তাহলে কত হচ্ছে মণিহারি বাবদ এই বছর খরচ? 8,500 টাকা। আমাদের হিসাব বিজ্ঞানে কোনো ভুল হলে সেগুলো আমরা কেটে ঠিক করতে পারি না। যদি পরিমাণ বাড়িয়ে দিই তাহলে সেটা কি করে দিতে হবে? কমিয়ে দিতে হবে। অর্থাৎ প্লাস করলে সেটা কি করতে হবে? মাইনাস করতে হবে। আবার যদি মাইনাস করি তাহলে সেটাকে কি করে দিতে হবে? প্লাস করে দিতে হবে। এভাবে আমাদের হিসাব বিজ্ঞানের ভুলগুলো সংশোধন করতে হবে। তার পরবর্তী আমাদের 4 নম্বর সমন্বয়, বছর শেষে 1,500 টাকা মণিহারি অব্যবহৃত রয়েছে, রেওয়া মিলে মণিহারি 3,000 টাকা। এরকম সমন্বয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বিশদায় বিবরণীতে কি পরিচালন ব্যয় নির্ণয়ের সময় এই মণিহারিটা আসবে। মণিহারি রেওয়া মিলে দেওয়া আছে 3,000 টাকা। 1,500 টাকা বছর শেষে দেখা গেছে এই মণিহারিটা অব্যবহৃত রয়ে গেছে, অর্থাৎ ব্যবহার হয়নি। মণিহারি বাবদ ক্রয় করা হয়েছিল 3,000 টাকা, তাহলে মাইনাস অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি হচ্ছে আমাদের 1,500 টাকা। তাহলে এই চলতি বছরে মণিহারি বাবদ খরচ হয়েছে কত? 1,500 টাকা। 3,000 টাকা মণিহারি ক্রয় করা হয়েছিল, 1,500 ব্যবহার হয়নি, তার মানে ব্যবহার হয়েছে কত? 1,500 টাকা। এটি হচ্ছে আমাদের খরচ। আর্থিক অবস্থা বিবরণীতে অব্যবহৃত মণিহারি কি হিসাবে আসবে? চলতি সম্পদ হিসাবে আসবে। কি হিসাবে? চলতি সম্পদ হিসাবে আসবে অব্যবহৃত মণিহারি। মণিহারি হচ্ছে আমাদের 1,500 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মণিহারি বাবদ যে সমন্বয়গুলো সাধারণত থাকে সেগুলো আলোচনা করেছি এতক্ষণ। আমরা এখন বিজ্ঞাপন বাবদ যে সমন্বয়গুলো হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব।
5 নম্বর সমন্বয়, বিজ্ঞাপন খরচের অর্ধাংশ অর্থাৎ 2/1 অংশ বিলম্বিত করতে হবে। রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ 12,000 টাকা। লক্ষ্য করো সমন্বয়টি বিজ্ঞাপন খরচের অর্ধাংশ অর্থাৎ 2/1 অংশ বিলম্বিত করতে হবে। রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ হচ্ছে কত? 12,000 টাকা। আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি বিলম্বিত বিজ্ঞাপন সম্পর্কে। আমরা চতুর্থ অধ্যায়ে মূলধন জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয়, বিলম্বিত খরচ এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তাহলে এখানে বিজ্ঞাপন খরচ 2/1 অংশ, আমাদের বিশদায় বিপরীতে পরিচালন ব্যয় হিসাবে কি আসবে? বিজ্ঞাপন দেওয়া আছে আমাদের রেওয়া মিলে কত? 12,000 টাকা। এই 12,000 টাকাটা কি করতে হবে? অর্ধাংশ অর্থাৎ 2/1 অংশ বিলম্বিত করতে হবে। তাহলে মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন শিক্ষার্থী বন্ধুরা অর্ধাংশ বলাই আছে যেহেতু, অর্থাৎ 2/1 অংশ, আমরা এই 12,000 টাকাকে 2 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ 2/1 অংশ অর্থাৎ 6,000 টাকা। এই 6,000 টাকা কি? বিলম্বিত অর্থাৎ পরবর্তী বছরের জন্য। এই 6,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আর পরবর্তী বছরের জন্য যে বিলম্বিত বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হয়। এটি আমাদের মুনাফা জাতীয় ব্যয় হিসাবে গণ্য হচ্ছে চলতি বছরের হিসাব, আর পরবর্তী বছরের জন্য এই 6,000 টাকা, এই জন্য এটি মূলধন জাতীয় ব্যয় হিসাবে সাধারণত গণ্য হয়ে থাকে। এই 12,000 টাকার মধ্যে মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় দুটি অন্তর্ভুক্ত রয়েছে। যেহেতু বলা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন 2/1 অংশ, এটার ভিতর কি আছে? অন্তর্ভুক্ত। এটাকে কি করতে বলা হয়েছে? অবলোকন করতে বলা হয়েছে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমাদের কি? অলীক সম্পদ। অলীক সম্পদ হিসাবে আমাদের আসবে বিলম্বিত বিজ্ঞাপন। ৳6,000 টাকা। তার পরবর্তী সমন্বয়, ছয় নম্বর, ভোক্তাদের মধ্যে ৳5,000 টাকা মূল্যের পণ্য বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচ 2/3 অর্থাৎ 3/2 অংশ অবলোকন করতে হবে। রেওয়া মিলে
রেওয়া মিলে বিজ্ঞাপন বাবদ দেওয়া আছে 13,000 টাকা এবং ক্রয় বাবদ দেওয়া আছে 25,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ভোক্তাদের মধ্যে 5,000 টাকা মূল্যের পণ্য বিতরণ করা হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচ 2/3। এরকম বাংলায় লেখা থাকতে পারে, আবার অঙ্কে এভাবে দেওয়া থাকতে পারে। 3/2 অংশ কি করতে বলা হয়েছে? অবলোপন করতে বলা হয়েছে। রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে কত টাকা? 13,000 টাকা এবং ক্রয় বাবদ দেওয়া আছে 25,000 টাকা। তাহলে আমাদের বিশদায় বিবরণীতে এখানে ক্রয় যদি মূল্যায়ন করি, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় লাগবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় আমরা ক্রয়টা মূল্যায়ন করি। পণ্যের ব্যয় ক্রয় বাবদ রেওয়া মিলে ধরা হয়েছে কত? 25,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে, তাহলে এটি বিজ্ঞাপনে অন্তর্ভুক্ত। ক্রয় যেহেতু পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, বিতরণ করা হয়েছে, তাহলে আমার ক্রয়ের পরিমাণ কি হয়েছে? কমে গেছে। তাহলে মাইনাস বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ, বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ 5,000 টাকা। এই 20,000 টাকা হলো আমার ক্রয়। পরিচালন ব্যয়ের ক্ষেত্রে কি করা হবে? আমাদের বিজ্ঞাপন পরিচালন ব্যয় নির্ণয়ের সময় বিজ্ঞাপন খরচ কত? 13,000 টাকা রেওয়া মিলে দেওয়া আছে। যেহেতু ভোক্তাদের মধ্যে আরও 5,000 টাকা মূল্যের পণ্য বিতরণ করা হয়েছে, তাহলে বিজ্ঞাপনের পরিমাণ কি হচ্ছে? আমার বেড়ে যাচ্ছে। যোগ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ, বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ হচ্ছে 5,000 টাকা। এই হচ্ছে আমাদের 18,000 টাকা মোট বিজ্ঞাপন। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 2/3 অবলোপন করতে বলা হচ্ছে। তার মানে 2/3 যদি আমি অবলোপন করি, তাহলে আমার বাকি থাকলো কি? 3/1। সেটা আমার কি রয়ে যাবে? বিলম্বিত বিজ্ঞাপন, অর্থাৎ পরবর্তী বছরের জন্য রয়ে যাবে। মাইনাস বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন তাহলে কত? 3/1। 3/1 আমরা এবার ব্র্যাকেটে দেখিয়ে দিব। 3 18,000 ইন্টু 1 6,000। এই 12,000 টাকা আমার চলতি বছরে বিজ্ঞাপন বাবদ খরচ। আর পরবর্তী বছরের জন্য কি হচ্ছে? আমার 3/1 বিলম্বিত রয়ে গেছে। এটা কি সম্পদ হিসাবে আসবে? অলিক সম্পদ হিসাবে আসবে। অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমার কত? 6,000 টাকা। তাহলে কি? ক্রয় 25,000 টাকা। যেহেতু পণ্য বিতরণ করা হয়েছে বিজ্ঞাপন বাবদ, তাহলে ক্রয়ের পরিমাণ কমে যাবে 5,000 টাকা। তাহলে হচ্ছে কত? ক্রয়ের পরিমাণ এখন 20,000 টাকা। বিজ্ঞাপন রেওয়া মিলে দেওয়া আছে 13,000 টাকা, যোগ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ করা হয়েছে 5,000 টাকা। বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে গেল 18,000 টাকা। আমাদের সমন্বয়ে বলা হয়েছে 3/2 অবলোপন করতে। তার মানে 3/2 অবলোপন করতে বললে, তার মানে এই বছর 3/2 অবলোপন করতে হলে তার পরবর্তী যে 3/1 রয়েছে সেটা বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে রয়ে যাবে। তাহলে 18,000 টাকা 3 দিয়ে ভাগ করলে আমাদের এক বছরে 3/1 আমরা পেয়ে গেলাম কত? 6,000 টাকা। তাহলে এই বছরে বিজ্ঞাপন বাবদ খরচ কত হলো? তাহলে 12,000 টাকা।
অলিক সম্পদ হিসাবে আর্থিক অবস্থা বিবরণীতে আসবে বিলম্বিত বিজ্ঞাপন নামে ৬,০০০ টাকা। শিক্ষার্থীরা আমাদের লাস্ট সমন্বয় হচ্ছে লাস্ট সমন্বয় ৭ নম্বর। টাকা মূল্যের ৫,০০০ টাকা মূল্যের পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হয়েছে। যা হিসাবভুক্ত হয়নি রেওয়া মিলে বিজ্ঞাপন খরচ দেওয়া আছে কত? ১০,০০০ টাকা ও পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। এই ক্ষেত্রে আমাদের সমন্বয়টি কি হবে? টাকা মূল্যের পণ্য বিনামূল্যে ভোক্তাদের নিকট বিতরণ করা হলো। আমাদের বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় করতে গিয়ে পণ্য ক্রয়ের পরিমাণ মূল্যায়ন করতে হবে। তাহলে ক্রয় আমাদের রেওয়া মিলে দেওয়া আছে ২৫,০০০ টাকা, যেহেতু পণ্য বিতরণ করা হয়েছে মাইনাস, তাহলে বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ, ক্রয়ের পরিমাণ কমে যাবে, বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ ৫,০০০ টাকা, ক্রয় হিসাবে তাহলে আসবে কত? ২০,০০০ টাকা। বিজ্ঞাপন খরচ ১০,০০০ টাকা। আমাদের পরিচালন ব্যয় নির্ণয়ের সময় বিজ্ঞাপন বাবদ কত আছে? রেওয়া মিলে ১০,০০০ টাকা যোগ, যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ভোক্তাদের নিকট, এটি বিজ্ঞাপন হিসাবে বিবেচনা করা হয়ে থাকে, তাহলে বিজ্ঞাপনের পরিমাণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। যোগ বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ, বিজ্ঞাপন বাবদ পণ্য বিতরণ ৫,০০০ টাকা। তাহলে বিজ্ঞাপন বাবদ এই বছর খরচ হচ্ছে ১৫,০০০ টাকা। আমি আগে বলেছি রেওয়া মিলে সমন্বয় এগুলোতে 2 টাইম পোস্টিং এবং রেওয়া মিলে হচ্ছে কি 1 টাইম পোস্টিং। তাহলে আমাদের ১২,০০০ টাকা যে সমন্বয় ছিল দুবার চলে আসছে। একবার ক্রয় থেকে কি হলো? মাইনাস হলো, আরেকবার বিজ্ঞাপনের সাথে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। কারণ যেহেতু পণ্য বিতরণ করা হয়েছে তাহলে ক্রয়ের পরিমাণ কমে গিয়েছে। ঠিক একইভাবে বিজ্ঞাপন বাবদ যেহেতু খরচ হয়েছে তাহলে বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে গেছে। এ হচ্ছে আমাদের আর্থিক অবস্থায় এই সমন্বয়ের কোনো প্রভাব পড়বে না। তাহলে শিক্ষার্থীরা আমরা পর্যায়ক্রমে কিছু সমন্বয় নিয়ে আজকে ক্লাসটি সাজিয়েছিলাম। আশা করি তোমরা সমন্বয়গুলো বুঝতে পেরেছো। আমাদের অঙ্ক করার সময় এই সমন্বয়গুলো কাজে লাগবে। আমি বারবার বলছি, তোমরা সমন্বয়গুলো যদি ভালো করে আগে থেকে জেনে থাকো তাহলে আমাদের এই ১০ম অধ্যায়ের অঙ্কগুলো করতে কি হবে? সহজ হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে তুমি এবং তোমার পরিবারের সবাইকে নিয়ে। আল্লাহ হাফেজ।